প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে আমি আপনাদের সাথে আছি আসিফ এন্তাজ রবি। এবং আমরা কথা বলছিলাম গত এক সপ্তাহ যাবৎ ব্লগিং নিয়ে, ব্লগের নানা বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো ব্লগ এবং তারুণ্য। এবং আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সৈয়দা গুলশানা ফেরদৌস জানা। আমি গুলশান ফেরদৌস জানা, আমি দুঃখিত, গুলশান ফেরদৌস জানা। তিনি হচ্ছেন সাম হোয়ার ইনের পরিচালক। এবং প্রিয় দর্শক, জানা সম্পর্কে ছোট্ট করে আমরা শুরুতে বলে দিতে পারি, বাংলা ভাষায় আজকে যে আমরা ব্লগিং করছি তাদের একজনের কৃতিত্ব হচ্ছে জানার এবং আরেকজন আদিল। তারাই বাংলা ভাষায় ব্লগিংটা চালু করেছিলেন এবং আমাদের আয়োজন আজকে পূর্ণতা পেল, তাদেরকে আমরা স্টুডিওতে হাজির করতে পারলাম এর জন্য। এবং আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়, কাজেই অনুষ্ঠান চলাকালীন সময় যে কোনো সময় আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন। ফোন নাম্বারটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনুষ্ঠান চলাকালীন সময় আমাদেরকে ইমেইলও করতে পারেন, এমনকি আমাদেরকে এসএমএসও পাঠাতে পারেন। আমরা ফিরে যাই জানার কাছে। জানা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি রবি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। জানা, আমি যেমনটা বললাম যে আপনার হাতে বাংলা ব্লগিং শুরু হয়েছিল, আমরা সেই শুরুর দিককার গল্পটা জানা আপনার কাছে শুনতে চাই। দেখুন, বাংলা ব্লগ তো একেবারেই ভিন্ন ব্যাপার। ব্লগ যে বিষয়টা, এটা যে সময়টায় আমরা শুরু করেছিলাম ব্লগ, তখন এদেশে, বাংলাদেশে অন্তত ব্লগ বিষয়টা, এই ধারণাটা তখন সবার কাছে পৌঁছায়নি। সবার কাছে বলতে আমি বলতে চাইছি যারা ইন্টারনেট ব্যবহার করতেন সেই সময়টাতে ব্লগ অতটা করে পৌঁছে যায়নি বিশ্বে। তখন ব্লগ বিষয়টা পরিচিত হয়ে উঠছে এবং 2004-এর দিকে ব্লগ যে একটা শব্দ এবং ব্লগ যে কি বিষয়, এই বিষয়টা তখন ছড়িয়ে যেতে শুরু করেছে। এবং 2004-এর দিকে আসলে সেই সময়টাতে আমি তার কিছুদিন আগেই মাত্র মা হয়েছি। এবং আমি যে একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, একটি সেলফোন কোম্পানিতে, সেখানে মাতৃত্বকালীন ছুটিটা নিয়ে আমার অসন্তোষ ছিল। মাত্র 84 দিন ছুটি পেয়েছিলাম, সেটা সবার জন্য তাই ছিল। এবং একটা মায়ের জন্য এবং একটা শিশুর জন্য এই ছোট এক খুবই ছোট সময়। তো এই বিবেচনা করে আমি বাচ্চাকে আরো নিজে হাতে দেখার জন্য এবং আমি যে মা হলাম সেটা আরো উপভোগ করবার জন্য আমি চাকরিটা ছেড়ে দিলাম। এবং ঠিক সেই সময়ে আমার হাজব্যান্ড আরিল ক্লকেরহগ, উনি একটা প্রজেক্টে ছিলেন। ওনার প্রজেক্টও শেষ হয়ে গেল। উনি তখন বাংলাদেশে কর্মরত। উনি বাংলাদেশে, এবং আমরা একই কোম্পানিতে কাজ করতাম। ওনার প্রজেক্ট শেষ হলো, আমরা দুজনা একসাথে চিন্তা করলাম যে এবারে আর কোনো কনসালটেন্সি বা কোনো রকম আলাদা করে এভাবে কারোর জন্য না কাজ করে আমরা নিজেরাই কিছু করবার চিন্তা করব। তার একটা কারণ হলো, আমার হাজব্যান্ড, আপনারা জানেন, উনি নরওয়েজিয়ান এবং খুব আগ্রহ নিয়ে এদেশে থাকবার আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রথম কারণ হচ্ছে আমি আমার সাথে বিয়ে হবার কারণ। দ্বিতীয়ত খুব আরো জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা হলো যে এদেশের প্রতি তার একটা ভীষণ মমতা আছে। সেটার কারণ হচ্ছে এদেশের কিছু ইতিহাস সম্পর্কে তাকে আমি সেই সময়ের মধ্যে জানিয়ে দিতে পেরেছি। আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের স্বাধীনতা অর্জন, এবং তারও আরেকটু পেছনের ব্যাপার, যেমন 52 সালের ভাষা আন্দোলন এবং ভাষার জন্যে মানুষের এই একেবারে প্রাণ ঢেলে দেওয়া, পৃথিবীর এরকম ইতিহাস, এই বিষয়গুলোতে সে ভীষণভাবে আকৃষ্ট ছিল। পরের দিকে সে আরেকটা জিনিস প্রায় বলতো যে এদেশের মানুষ খুব বড় হৃদয়, এবং খুব বিশেষ করে বলতো যে খুব ওয়ার্ম মানুষ, মানুষের এত সুন্দর বড় একটা হৃদয়, মানুষকে খুব সুন্দর করে গ্রহণ করে। এই বিষয়টা খুব ভালো লাগতো। তো এদেশে আমি যদি থাকি তার একটা কারণ হবে যে আমি এই দেশের জন্য কিছু করতে পারি, তবে থাকবো। আমি চেষ্টা করবো দেশের জন্য আমি কিছু করতে চাই। দেশের জন্য অনেক কিছু করা যেতে পারে, কিন্তু আপনারা কেন ব্লগিং করতে গেলেন? সেটাই তখন সেই সময়টাতে আমরা আসলে যেহেতু খানিকটা ইন্টারনেটের সাথে জড়িত ছিলাম, ইন্টারনেট নিয়ে কাজ করে এসেছি এবং আমরা ততদিনে ইন্টারনেটের সাথে জড়িত থাকায় আমরা ব্লগ বিষয়টা জানি। আমি ইংরেজি ব্লগ দেখেছি, উনি ইংরেজি ব্লগ পড়তেন, দেখতেন, কিন্তু আমরা প্রথম বিষয়টা কাজ করেছে যে আমি এবং আমার হাজব্যান্ড, আমাদের দুজনেরই প্রবল আগ্রহের বিষয় হচ্ছে মানুষ এবং কমিউনিটি, এবং মানুষ, কমিউনিটি এবং ইন্টারাকশন, এই বিষয়গুলোতে এত প্রবল আগ্রহের কারণে
আমরা এইটাকে কিভাবে কাজে লাগানো যায় বা এই দিকটাতে কিভাবে যাওয়া যায় বাংলাদেশের মানুষের জন্য, সেটা খুব ভাবতে লাগলাম। আচ্ছা। এবং এটা নিয়ে আরিল অনেকবার বলেছেন যে এদেশের মানুষ এত ভালো এবং একে অন্যের জন্য একটা ভীষণভাবে ফিলিংস, দেশের জন্য ভীষণ মায়া মমতা। তো এদেশের মানুষকে এই কমিউনিটি নিয়ে কাজ করা যাবে, কিছু করা যাবে। কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি এটা ব্লগ হবে না কি হবে, আমরা আসলে বুঝতে পারিনি। পরে এক সময় তো আমরা চিন্তা করলাম যে কমিউনিটি নিয়ে যদি কিছু করব, একটু একটু করে আমাদের ভাবনা বাড়তে থাকে যে আমরা সিটিজেন জার্নালিজম নিয়ে কাজ করব, আমরা মার্কেট প্লেস নিয়ে ভাবতে পারি, আমরা ভ্রমণ নিয়ে ভাবতে পারি, কিন্তু সব কিছুতে যাতে একটা কমিউনিটি নিয়ে কাজ করা যায়, সবার যাতে অংশগ্রহণ থাকে, সবাই যাতে। আরেকটা জিনিস বলবো, একটা জিনিস আমি এবং আমার হাজব্যান্ড সবসময় ভাবতাম যে লোকে একপক্ষীয় কথা বলবে না, লোককে কথা বলবে এবং শুনবে, দ্বিপাক্ষিক যেন কিছু ঘটে। তো এই ব্যাপারটা খুব মনে মনে হতো। একদিন এটা নিয়ে কথা হতে হতে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো, এটা নিয়ে যদি আমরা কিছু করব তবে সেটা বাংলায় করব, আমাদের ভাষায়। যদিও ইন্টারনেটে বাংলা লেখালেখি তখন সম্ভব ছিল না, এবং বাংলায় বাংলায় লেখালেখি না করলেও বাঙালি কেউ ব্লগিং সম্পর্কে জানতেন, এটা হয়তোবা সারা বিশ্বে হয়তোবা 100 জন বড় জোর যারা ব্লগিং করতেন, এবং তারা সব কজনই ইংরেজিতে ব্লগিং করতেন। এবং তখন উনি ব্যাপারটা ওনার খুব মজা পেলেন যে যদি সত্যি, এবং সত্যি কথা কি আমরা অনেকটা দেখতে পেরেছি বিষয়টা, যদি আমাদের নিজেদের ভাষায় করি তবে কমিউনিকেশন খুব সোজা হবে, যোগাযোগ খুব সহজ হবে। আমি এখানে একটু আটকাবো আপনাকে। শুরুর দিকে আপনারা কয়জন মিলে, শুরুর দিকে আপনারা যখন সামারিন ব্লগ করেন তখন সব মিলে সদস্য সংখ্যা কয়জন ছিল? একেবারে শুরুই করেছি, আপনি যদি বলেন যে একেবারে জন্ম হলো কি করে, সেটা একমাত্র আমি এবং আমার হাজব্যান্ড, আমরা কাগজে কলমে ঘরে বসে বসে কাজ করতাম। আচ্ছা, এখন কত? আমি ধরেন এখন বাজে রাত 1টার বেশি, প্রায় 20-এর মতো বাজে। এখন আমরা দেখতে পাচ্ছি সামারিন ব্লগে, আমরা দেখতে পাবো স্ক্রিনে, আমাদের দর্শকরা দেখতে পারবেন যে 198 জন ব্লগার এবং 454 জন ভিজিটর এবং 59 জন মোবাইল থেকে। এই রাত 1টা 20-এ এতগুলো মানুষ অনলাইনে আপনাদের ব্লগে আছেন, এখন টোটাল ব্লগারের সংখ্যা কত আপনাদের সামারিন ব্লগে? এই মুহূর্তে আপনার টোটাল রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা হচ্ছে 1,10,000-এর কিছু বেশি। 1,10,000? 1,10,000-এর কিছু বেশি আমাদের টোটাল ব্লগারের সংখ্যা, রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা। এবং এরা মোটামুটি প্রত্যেকেই নিয়মিত লেখালেখি করেন। প্রতি মিনিটে কি পরিমাণ লেখা জমা হয় ব্লগে? প্রতি মিনিটে প্রথম পাতায় কম বেশি 4 থেকে 5টা লেখা আসে প্রতি মিনিটে। আচ্ছা, আমরা শুরুর দিকে সেই গল্পটাই ফিরে যাই। আবার বলছিলাম যে কথা, আমরা সেভাবে শুরু করতে চাইলাম যে যদি কিছু করব তবে সেটা বাংলা ভাষায় হবে, কিন্তু বাংলা ভাষায় সে সময় যেহেতু কম্পিউটিং সম্ভব ছিল না, এটাকে আগে সম্ভব করতে হবে। তখন আমরা খুবই ভীষণভাবে আগ্রহ নিয়ে আমরা করলাম কি, এক ধরনের খুঁজতে শুরু করলাম যে এদেশে প্রযুক্তিতে কারা ভালো, কোন ছেলেমেয়েগুলো খুব মেধা সম্পন্ন, এবং আমরা একটা বিশেষ পদ্ধতিতে ধাপে ধাপে শুরু করলাম ইন্টারভিউ। এবং আমাদের খুব ছোট্ট একটু চেয়ার, একটু টেবিল, খুব ছোট একটা বাড়ি ভাড়া নিয়ে আমরা অফিস শুরু করলাম। বাড়ি বলাও ভুল হবে, আসলে একটা ছোট একটা ফ্লোর নিয়ে আমরা শুরু করলাম। এবং যে ছেলেমেয়েগুলো শুরু করলো তারা এদেশে সত্যি অসম্ভব মেধা সম্পন্ন, এবং তাদেরকে আমরা ববস বলি, ওটা ইংরেজিতে বলি। আমরা শুরু করেছি ওভাবে, বেস্ট অফ বাংলাদেশ। আমাদের টার্গেট ছিল যে আমরা শ্রেষ্ঠ ছেলেমেয়েগুলোকে নিয়ে কাজ করব এবং তাদের মেধার চর্চার সুযোগ রাখবো, তাদেরকে রিসার্চের সুযোগ রাখবো, তাদের জন্য তাদের পাশে থাকবো সবসময়, তারা যেন একটা ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট পায়, এবং যেন আমরা সবসময় একটা টিমের একটা ইমেজ যেন থাকে, আমরা সবাই একসাথে যেন কাজ করতে পারি। এতগুলো তরুণ ছেলে মেয়ে এখন সামারিন ব্লগের সঙ্গে যুক্ত বা বাংলা ব্লগ বিভিন্ন কমিউনিটির সঙ্গে যুক্ত, আপনার কেমন লাগে এই বিষয়টা আপনি যখন ভাবেন? এবং আপনারা বাংলা ব্লগ করতে গিয়ে একটা বড় কাজ করে ফেলছেন, আরেকটি বড় কাজ করে ফেলেছেন, সেটা হচ্ছে ইন্টারনেটে আমরা এখন বাংলায় লিখতে পারি। দেখুন, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার।
প্রথমত যখন আমরা শুরু করেছি সেই 2005-এ 2005-এ আমি এই প্রসঙ্গে আরেকটু পরে আসছি, তার আগে আমি এটা বলতে চাই যে ব্লগ করার ব্যাপারটা কিন্তু খুব হঠাৎ করেই যে একদম গোড়া থেকেই যে আমরা শুধু ব্লগ করব বলেই ভেবে এসেছি তা না। আমরা কমিউনিটি নিয়ে কাজ করব বা অন্যান্য জিনিস নিয়ে কাজ করব বলে আমাদের সামওয়ে ইন নেট লিমিটেড নামে কোম্পানিটা শুরু হয়ে যায় 2004 সালের মে মাসে। জি, এখন 2005 সালে আপনাদের মনে আছে মনে হয় যে সারা দেশ জুড়ে একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনটাতে একটা ভয়াবহ একটা অনুভূতি হয়েছিল সবার সাথে, আমাদের টিমেরও হয়েছিল। এবং আমরা অনুভব করেছিলাম যে টেলিভিশনের যে স্ক্রলিং যে নিউজ হচ্ছে এটা যথেষ্ট না, কারণ কোথায় কি হচ্ছে ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে কে কিভাবে খবরটা পৌঁছে দিতে পারে। এই বিষয় খুব ইন্টারেস্টিং বিষয় জানা আবার আসবো, তার আগে আমাদের একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্নটি করুন। আমি মুত্তালিব দরবারি। জি, মুত্তালিব দরবারি। হ্যাঁ দরবারি ভাই, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা একটু আগে জানা ম্যাডাম বললেন যে আমাদের ব্লগে প্রায় 1,10,000 ব্লগার আছে। হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রতি মিনিটে যদি 4-5টা পোস্ট আসে, যেটা আমাদের জন্য হয়তো বা আশাব্যঞ্জক যে আমাদের ব্লগার বাড়তেছে এবং আমরা প্রচুর ব্লগার ব্লগিং করছি, কিন্তু সেই ক্ষেত্রে কি আমাদের একটা সমস্যা হচ্ছে না যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় কি নজর এড়িয়ে যাচ্ছে, অথবা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতেছে না, বা আসলে অল্প সময়ের জন্য এসে চলে যাচ্ছে? এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? দরবারি ভাই, আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য ধন্যবাদ জানা। জি, আমারও একই আফসোস থাকে যে ব্লগে একটা লেখা লিখলাম 5 মিনিটের মধ্যে দেখা হলো ফ্রন্ট পেজ থেকে। সত্যি তাই, ধন্যবাদ দরবারি ভাই। আমি বলতে চাইছি যে প্রতি মিনিটে 4টে করে যে হয়তো বা কমপক্ষে 4টে করে পোস্ট আসে, এটা এত দ্রুত প্রথম পাতা থেকে সরে যায় যে হয়তো বা আমার অনেক কষ্ট করে লেখা বা একটা জরুরি লেখা ও প্রথম পাতা থেকে সরে গেল। আসলে দেখুন, এটা কিন্তু আপনি অনেক কষ্ট করে যে একটা পোস্ট লিখছেন, একটা গুরুত্বপূর্ণ পোস্ট, আর আমি নেহায়েত খুব সাধারণ দুটো কথা লিখলাম, আমাদের দুজনেরই কিন্তু যার যার নিজের পোস্টের জন্য যথেষ্ট মমতা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক পোস্ট আসে, অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইনফরমেটিভ, খুব দরকারি, সেগুলো প্রথম পাতা থেকে সরে যাচ্ছে। আপনাদের জানাবার জন্য বলি, আমরা একেবারে তৈরি হয়ে গেছি, একেবারেই তৈরি আছি যে প্রথম পাতায় যাতে ভালো পোস্টগুলোকে বেশিক্ষণ রাখা যায় আর যেগুলো দরকারি, সেই জন্য আমরা আসলে তৈরি করেছি একটা কিছু পথ, যে পথে আমরা হাঁটলে ভালো কিছু পোস্টগুলো সামনে রাখা সম্ভব। দরবারি ভাইকে এই সুসংবাদটা দিতে চাই যে সমস্যা সমাধানের জন্য জানা কাজ করছে, খুব তাড়াতাড়ি আসছে। আচ্ছা জানা, আমরা কথা বলছিলাম তাৎক্ষণিক খবর নিয়ে সেই বোমা হামলার সময় আমাদের একটা সে কথাই। সেদিন আমরা খুব অস্থিরতা বোধ করলাম এবং সেই দিনই অ্যাকচুয়ালি আমরা সিদ্ধান্তে চলে গেলাম, একেবারে ওটাই হলো হুট করে ফেলা, যে আমরা আগেই ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু এটা করব যত তাড়াতাড়ি সম্ভব এবং ব্লগেই সম্ভব, সিটিজেন জার্নালিজম যে কোনো জায়গা থেকে সম্ভব। আমরা তখন কিন্তু দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি যে মোবাইল একদিন ব্যবহার করা সম্ভব। হ্যাঁ, এবং এখনো 65 জন মোবাইল থেকে আপনাদের মানে ব্লগের এটাও আমরা শুরু করেছি এবং আমরা তখন সেটা দেখতে পেয়েছি যে মোবাইল ফোন হচ্ছে সবচেয়ে পোর্টেবল একটা ডিভাইস যেটা সবার হাতে থাকে। তখন পটলওয়ালা জমির উদ্দিন ভাইয়ের হাতে মোবাইল ফোন এসে গেছে, কলাওয়ালা ভাইয়ের হাতে মোবাইল ফোন এসে গেছে। তো সেই সময়টাতে ওটা আমাদেরকে খুব কিন্তু ত্বরান্বিত করলো যে বাংলা ব্লগটাকে খুব তাড়াতাড়ি করে ফেলবো। আর বাংলা ব্লগ তো করার উদ্দেশ্য আপনি বুঝতে পারছেন, নিজের ভাষায় কথা বলতে পারলে যে কোনো মানুষের কাছে একটা জাস্ট দক্ষিণের জানালা হয়ে যায় একটা, এটা বলা যাবে। তো তখন আমরা, এটা ছিল অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমাদের টিম, আপনাকে খুব গৌরবের সাথে বলি, এবং আমি টিমের মধ্যে যারা ছিলেন তাদের নাম উচ্চারণ করছি খুব গৌরবের সাথে। তারা একজন হচ্ছেন হাসিন হায়দার, একজন হচ্ছেন ইমরান, একজন হচ্ছেন আমার হাজব্যান্ড আদিল ছিলেন সার্বক্ষণিক তাদের সাথে। আমি সেই সময়টা পুরোপুরি তাদের সাথে সময় না দিতে পারলেও আমি বাসায় থেকেছি, আমার খুব ছোট বাচ্চা ছিল, কিন্তু আমি সার্বক্ষণিক সব বিষয়টাতে আছি। রাতে আমার হাজব্যান্ডের সাথে বসে বসে কাজ করতাম, এসব নিয়ে পরিকল্পনা করতাম।
এবং এই এই টিমটা তখন যখন শুরু হয়ে গেলেন এবং সাথে ব্লগের সাথে ব্লগ নিয়ে কাজ করেছেন, ঠিক টেকনিক্যাল বিষয়টা না হলে অন্যান্য নানান বিষয় নিয়ে কাজ করেছেন। দেবরা নামে আমাদের সাথে আরেকজন ছিলেন, উনিও কাজ করেছেন। কালকে দেবরার ব্লগ আমরা ইয়াং নাইটে দেখিয়েছি। আচ্ছা, ব্লগ তো ওটা ছিল প্রথম পোস্ট, দেবরার করা প্রথম পোস্ট। তো এভাবে ব্লগ আর কি শুরু হলো, কাজ করা শুরু হলো। জানি এখানে জানতে চাইবো যে 2006 থেকে আজকে 2012 এই গোটা 6 বছরে অনেক ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে। এর মধ্যে জরুরি অবস্থায় গিয়েছে এবং নানান ধরনের রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে নানান ধরনের নাটকীয় ঘটনা ঘটেছে। সেই সময় ব্লগের অভিজ্ঞতাটা কিরকম ছিল? দেখুন, এখানে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি অন্যান্য প্রতিটা ব্লগারদেরও সেই কথাটা মনে আছে। একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আপনার না 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 আমি বলবো যে বিশেষ ঘটনা, যে ঘটনাটা ছিল খুব মর্মান্তিক, সেটা হচ্ছে একটা বিদ্রোহ বাংলাদেশে ঘটে গিয়েছিল, যেটা বিডিআর বিদ্রোহ যেটা হয়েছিল। সেই দিনটার কথা বলি। ব্লগে বিকেলও হয়নি, আর একটু পরে 3টের দিক থেকে আমরা ফিল করছি যে আমরা আর আমাদের সার্ভার ক্র্যাশ করবে, কেননা এত অসংখ্য পোস্ট আসছিল। এটা ছিল হাইয়েস্ট একটা ভীষণ ভাবে। আর পোস্টগুলো কি বিষয়ে আসছিল? পোস্টগুলো আসছিল মানুষের বিভিন্ন রকম, মানুষের আতঙ্ক, অনেকে অনেক কিছু খবর পাচ্ছেন, জোগাড় করার চেষ্টা করছেন, সেগুলো ব্লগে লিখছেন। অনেকে এমনও হয়েছে জানেন না যে ভেতরে রয়েছেন যারা জীবিত আছেন, তারা ফোনে তাদের আত্মীয়দের সাথে যোগাযোগ করেছেন, সেইগুলো ডেলিভারি করেছেন তারা ব্লগে। মানে এটা একটা বড় সংবাদের উৎস ছিল। এটা কিন্তু আপনি আপনার যে প্রচলিত যে মাধ্যমগুলো, এটাতে সম্ভব নয়। হ্যাঁ, কারণ ওই সময় ভেতরে ক্যামেরা ঢোকানো সম্ভব হয়নি, সাংবাদিকরা ভেতরে ঢুকতে পারছিলেন না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু ভেতরে তো অনেকেই বন্দী ছিলেন যাদের হাতে মোবাইল ছিল। সেই, এবং মোবাইল ছিল যাদের হাতে, তারা অন্ততপক্ষে বাঁচবার জন্যই হয়তোবা বলেছেন যে হয়তোবা আপনজনদের ফোন করেছেন যে আমরা এই ঘটনা ঘটছে বা আমরা এরকম একটা পরিস্থিতিতে আছি। সেভাবেও অনেক পোস্ট এসেছে। অনেকে ভয় তটস্থ ছিলেন, অনেকের আত্মীয় স্বজন আছেন, কি হচ্ছে জানবার জন্য পোস্ট দিচ্ছিলেন, সেটা একটা ব্যাপার। এছাড়াও বিভিন্ন সময়ে ধরেন, এটা গেল একটা মর্মান্তিক ব্যাপার, এমন অনেক মর্মান্তিক ব্যাপার আছে। এছাড়া ধরেন বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন রকম বিজয় ছিল। সেই সময়ও বাংলাদেশে অনেক বড় বড় যে ঘটনাগুলো ঘটে গেছে, যে বিজয়গুলো, সেই সময় কিন্তু ব্লগ ভীষণভাবে উত্তপ্ত থাকে, বিশেষ করে ক্রিকেট খেলার সময়। এবং এই যে গৌরব, এটা কিন্তু এই আমেজ কিন্তু শুরু হওয়ার আগে থেকে একদম শেষ হওয়া এবং তারপর পর্যন্ত চলতে থাকে। অনেক জানার সাথে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। ভূমিকম্পর খবরটা আমি সবার আগে ব্লগে দেখি, যে হয়তো একটা ভূমিকম্প, আমার কাছে মনে হলো যে ভূমিকম্প হয়েছে, আমি তাড়াতাড়ি ব্লগে গিয়ে দেখি যে কেউ পোস্ট দিয়েছে কিনা। যদি দেখা যায় 2-3 জন লিখেছে, পোস্ট দিয়েছে যে এইমাত্র বোধহয় ভূমিকম্প হলো, তখন নিশ্চিত হওয়া যায় যে ভূমিকম্প হয়েছে। এরপর তো টেলিভিশনের ব্রেকিং নিউজ আছে। এই দিক থেকে ব্লগ অনেক এগিয়ে আছে। আমরা এটা নিয়ে আরো কথা বলবো একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ব্লগ নিয়ে আলোচনা জমে উঠেছে। আমরা কিছুক্ষণ পর আবার ফেরত আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত ইয়াং নাইটে। আমি ইয়াং নাইটে আপনাদের সঙ্গে আছি আসিফ ইমতাজ রবি, এবং আমাদের সঙ্গে আছেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা, পরিচালক সামরিন ব্লগ, এবং আমরা কথা বলছি পরিচালক সামরিন, এবং আমরা কথা বলছি ব্লগ এবং তারুণ্য নিয়ে। জানা, আমরা বিরতির আগে ভূমিকম্প নিয়ে কথা বলছিলাম, ভূমিকম্প এবং ব্লগ, এই ব্যাপারটা আপনি একটু বলেন। দেখুন, এখানে খুব মজার ব্যাপার। ব্লগ ব্যাপারটা হচ্ছে যে আপনি তো টেবলে আছেন, বা আপনার এখন তো ল্যাপটপ আছে, আপনার কোলের উপরে ল্যাপটপ আছে, কিন্তু যখন আপনি অনুভূত হচ্ছে যে একটা কম্পন, সাথে সাথেই একটা খবর দিতে পারছেন, ততক্ষণে অন্যান্য মিডিয়াগুলো, যে আপনার প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া একটা জিনিস তৈরি করবে, একটা খবর আসবে, একটু সময় লাগে। তো সাথে সাথেই কোনো একজন হয়তো বা তার অনুভূতিটাই জানিয়ে দিলেন যে মনে হলো ভূমিকম্প হলো, কিংবা ভূমিকম্প হলো নাকি, কিংবা কেউ কি বুঝতে পেরেছেন যে ভূমিকম্প হলো। তো খুব মজার ব্যাপার জানেন, অনেকদিন থেকে আমরা লক্ষ্য করি, আমরা একটা রিপোর্টও রাখার চেষ্টা করি, যে ভূমিকম্প সংক্রান্ত যত খবরগুলো, সেটা সবচেয়ে আগে সামরাইন ব্লগে আসে।
সামরাইন ব্লগে আসে বা ব্লগগুলোতে আসে, কিন্তু আমরা সবসময় দেখেছি যেটা সামরাইন ব্লগে সবচেয়ে আগে সেখানে আসে, visitor এবং guest ভিজিটর বেশি এই জন্য আসে। তো এটা ছিল ভূমিকম্পের আচ্ছা, ব্যাপার। ভূমিকম্প থেকে আমরা একজন দর্শকের ফোনে চলে যাব। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে এসকে নাইম সরাস সজীব, একজন ফেসবুক ইউজার। আচ্ছা, তো জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে ব্লগ নিয়ে কথা বলি, তো এইটা আসলে অনেকের কাছে স্বচ্ছ না যে বাংলা ব্লগটা কি, কেন বাংলা ব্লগটা লিখবো এবং কি কারণে লিখবো, কি বিষয় হতে হবে। তো যারা বোঝেন তারা অবশ্যই সেই বিষয়গুলো দেখেন এবং লেখেন। তো এইটা যেমন আমরা কম্পিউটার ইউজ করি, অনেকের হয়তো কম্পিউটার ইউজ করা হয় না সবসময়, তারা হয়তো মোবাইলে ইউজ করে। তো মোবাইলে এটা কি ইউজ করার মতন, যেমন ফেসবুক ইউজ করার মতন অ্যাপ্লিকেশন থাকে, তো এটা বাংলা ব্লগ গুলো ইউজ করার মতন কি আমরা ভবিষ্যতে কোনো অ্যাপ্লিকেশন পাবো মোবাইলের জন্য? জানা, তুই বলুন। জি, আপনার জন্য বলি, মোবাইল থেকে কিন্তু এখন ব্লগিং সম্ভব হচ্ছে। হ্যাঁ, সম্ভব হচ্ছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ব্লগটার সাথে এখনো পরিচিত নন। হ্যাঁ, পরিচিত নন, কেবল শুনেছেন ব্লগের কথা। ব্লগে আপনি জানতে চাইছিলেন যে ব্লগটা কি, কিভাবে লিখবেন বা কেনই বা লিখবেন, এবং ব্লগটা লিখে কি হবে। আমি বলতে চাই, ব্লগ হচ্ছে, প্রথমে ধারণা ছিল ব্লগ হচ্ছে একটা ডায়েরি, যে আপনার প্রতিদিনের অভিজ্ঞতা, প্রতিদিনের চর্চা আপনি শুধু বলে যাবেন, কিন্তু সেও ছিল তাই ব্যাপারটা। কিন্তু এখন আর ওইখানে আটকে নেই। ব্লগ আপনার মানে প্রতিদিন, মানে আপনার দৈনন্দিন জীবন, আপনার জীবনযাত্রা, আপনার জীবনযাপন, আপনার পারিপার্শ্বিকতা, আপনার সামাজিকতা, আপনার রাজনীতি, আপনার ধর্ম, আপনার সবকিছু আপনার ওখানে আপনি প্রকাশ করছেন। একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে ওখানে। আপনার সুবিধার জন্য বলছি, যিনি দর্শক আছেন, যে ব্লগের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি জানেন, এমন একটা মাধ্যম যেখানে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব। এটা সবচেয়ে বড় কথা। আপনি যখন খবর পড়েন খবরের কাগজে, তখন আপনার এক ধরনের আপনার এমন অনেক খবরই আপনাকে বেশ আন্দোলিত করতে পারে, বেশ নাড়া দিতে পারে, যে এই খবরটা শুনে আপনার অনেক কিছু বলার আছে, অনেক কিছু হয়তো বা প্রশ্ন থাকতে পারে, আপনার প্রতিবাদ থাকতে পারে। আপনি এক ধরনের এই বিষয়গুলো আপনাকে এক ধরনের ছটফটানি তৈরি করে, এবং এই ছটফটানি কিন্তু আপনাকে ওভাবেই মেরে ফেলতে হয়েছে। পত্রিকা আমি পড়ে রিপোর্টারকে জিজ্ঞাসা করতে পারি না, একেবারেই তাই। টিভিতে খবর দেখে আমি রিপোর্টারকে জিজ্ঞাসা করি। এবং আপনি যদি খুবই সচেতন হন, আপনি যদি খুবই আগ্রহী হন, আপনি একটা রিপোর্ট লিখবেন, বা আপনি একটা প্রতিবাদ লিখবেন, বা আপনি একটা কিছু লিখবেন যেটাকে খবরের কাগজে পাঠাবেন, সেটা ছাপা হবে কিনা আপনি জানেন না। কারণ আপনার মতো হয়তো বা 10 জন এই জিনিসটা নিয়ে লিখেছেন, 10টাই ছাপানো সম্ভব নয়। সেখানে ব্লগ একটা ব্যাপার, সেখানে আপনি ভাষায় ভালো হন, কিংবা আপনার ছটা বাক্যের মধ্যে 3টে বানান ভুল আছে, কিংবা আপনার সাহিত্য সম্পর্কে কোনো ধারণা নেই, কিংবা আপনি একজন বিশিষ্ট সাহিত্যিক, কোনো কিছুই পার্থক্য নেই সেখানে। এবং এখানে আপনি আপনার সর্বরকম অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন, মানে জানাতে পারবেন, সবকিছু নিয়ে লিখতে পারবেন, কোনো বাজ বিচার নেই, যখন খুশি লিখতে পারবেন। এবং আপনি যেটা লিখলেন সেটা নিয়ে আপনার অন্য আরেকজন ব্লগার আপনার সাথে বিতর্কে যেতে পারবে, ইনফরমেশন যোগ করতে পারবে। আপনি হয়তো কোনো কিছু একটা তথ্য দিলেন, সেখানে ভুলভ্রান্তি বা সেখানে আরো কিছু যোগ দেওয়ার ব্যাপার থাকতে পারে, সেখানে আসে লোকে আরো ইনফরমেশন দেয়, মানে পুরো বিষয়টাকে আরো সমৃদ্ধ করে তোলে। এবং এমনকি দর্শক, আপনি মোবাইল থেকেও ব্লগিং করতে পারবেন। এই মুহূর্তে সামরিন ব্লগে আমরা যদি স্ক্রিনে দেখি, কিছুক্ষণের মধ্যে আমরা স্ক্রিনে দেখব 83 জন ব্লগার তারা মোবাইল থেকে ব্লগিং করছেন, 83 জন। এবং আমরা দর্শকদের আরেকটি ফোন আছে, জানা, আমাকে নিতে হবে। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, শিপু ভাই বলুন। আমি ভালো আছি শিপু, আপনি কেমন আছেন? জি ভালো। মডারেশনের ব্যাপারে আমি কথা বলতে যাচ্ছি যে জি, মডারেশন আরেকটু কঠিন বা আরেকটু বেশি করা যায় কিনা? আর একটু বেশি মডারেশন, আর একটু কঠিন? কেন দর্শক, কেন মডারেশন কঠিন করতে যাচ্ছে? মডারেশনটা কিছু কিছু ক্ষেত্রে খুব সামান্য অপরাধে কঠিন দণ্ড, আবার অনেক ক্ষেত্রে যে কন্টিনিউ নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে, বা সেটা মডারেশন আওতা যাচ্ছে না। শিপু, আমি আপনার সাথে একমত নেই। হ্যাঁ, যে সামান্য অপরাধে কঠিন দণ্ড, এখানে অপরাধের বিষয় কিন্তু নেই। হ্যাঁ, আমরা শুধু বলতে চাই যে একটি কমিউনিটি ব্লগে, আবারও বলতে চাই শুধু ব্লগ নয়, একটি কমিউনিটি ব্লগে
আপনার কিছু আইন কানুন মেনে চলতে হবে। আপনি যখন একটা পরিবারে আছেন, আমি যখন একটা পরিবারের সদস্য, একটা অলিখিত আইন কানুন আমাকে মেনে চলতে হয়। আমি চাইলেই বেড়া টপকাতে পারি না। এবং পরিবারে যেমন একটা আইন আছে, আমি যা খুশি তাই করতে পারি না। একটা কমিউনিটি ব্লগে হাজার রকম মানুষ আছেন, আপনার একরকম মানসিকতা, আমার একরকম মানসিকতা, আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সহনশীল হতে হবে। তো এই বিষয়গুলোর যখন ছন্দপতন হয়, তখন ব্লগীয় আচরণ ভিন্ন রকম হয়, এবং সেগুলোর জন্য আমাদের কিছু নির্দিষ্ট আইন কানুন আছে। এবং আপনি একটু আগে যে কথাটা বললেন যে ছোটখাটো সমস্যার জন্য বড় রকম শাস্তি, এটা কিন্তু হয় না। তা হয় না, এই জন্যই বলছি আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এখানে ব্লগারদেরকেই চাই, এবং ব্লগাররাই সব। এখানে ব্লগাররা না থাকলে এই প্ল্যাটফর্মটা নেই। তাহলে আমরা কি কারণে একজন ব্লগারের ছোটখাটো ভুল ত্রুটির কারণে তার দরজা বন্ধ করব? এটা হতে পারে না, এটা আমরা করি না। তবে আমরা একটা আইন কানুন রাখি যে এই আইন কানুনের বাইরে গেলে আমরা নজর রাখবো, বা একটা নির্দিষ্ট কারণে তাকে একটা ছোট এক ধরনের সতর্কতা দেয়া যে এটা এই পর্যন্তই আপনি করতে পারেন, এর বাইরে করতে পারেন না, বা আপনি এর বাইরে করে ফেলেছেন, তার জন্য আপনার পোস্ট আমরা সরিয়ে দিচ্ছি। এবং আমি দর্শকদেরকে দেখাতে চাই, এই মুহূর্তে সামরিন ব্লগে একজন পোস্ট দিয়ে দিয়েছে জানা, এটিএন নিউজ চ্যানেলে লাইভ শো চলছে, আজকের অতিথি খুবই পরিচিত, পোস্ট শেষ, এবং এক লাইনের একটা পোস্ট, তিনি বাদলেই বাঁধন তিনি লিখেছেন। আচ্ছা, এবং আমরা এই ব্লগারের পোস্ট থেকে আমরা আরেকটি ফোনে চলে যাব। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি আতল করিম খোকন ময়মনসিংহ থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমি মাস 4 আগে আমার প্রিয় মাতৃভূমি নামে একটি ব্লগ তৈরি করেছিলাম, সামহার ইনে। আচ্ছা, এইটা এখন আর ওই আমি যে কম্পিউটারে কাজ করতাম, আমি ওটাতে আর করি না এখন, কিন্তু আমি ওটা ওপেন করতে পারি না। আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন? হ্যাঁ, পাসওয়ার্ডটা ভুলে গেছি। আচ্ছা, খুব সোজা। কিন্তু আমি এখন তো বসে আছি রবির পাশে, আমি আপনাকে পাসওয়ার্ড বলে দিতে পারি না, আমার সিস্টেম আমার সাথে নেই। আমাদের ফিডব্যাকে আপনি ইমেল করতে পারেন। আর আমি যদিও একটা মাধ্যমে আছি, আমি যেহেতু একটা মাধ্যম নিয়েই কাজ করি, আমার ইমেল আইডি একেবারেই ওপেন। আমি আরেকবার বলি, আমার ইমেল আইডি jana@samarin.net। আমাকে ইমেল করতে পারেন, আমি পার্সোনালি এটা দেখব। আর আপনি আমাদেরকে ইমেল করুন, আমি দেখছি। আপনি একটা ইমেল করুন এবং আপনার সমস্যা আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেব, বা আপনার কি কি ভুল হয়েছে আমাদেরকে ঠিক জানিয়ে, ব্লগের ইউআরএলটা জানিয়ে একটা চিঠি লিখুন, আমরা সমাধান করে দিচ্ছি। জানা, আমাদের আরেকটি প্রশ্ন ছিল, আপনি বাংলা ভাষার সবচেয়ে জমজমার, সবচেয়ে বহুল প্রচারিত এবং প্রথম ব্লগ কমিউনিটি কর্তৃপক্ষের একজন আমরা বলতে পারি, বা পেছনের নেপথ্যের মানুষের একজন। আপনার কাছে আমার অনেক দিনের একটা প্রশ্ন ছিল, আমাদের ব্লগারদের অনেক দিনের প্রশ্ন ছিল, সরকারের তরফ থেকে বা ওপর কোনো মহল থেকে কি আপনাদের উপর কোনো চাপ আসে কোনো রাজনৈতিক বিষয়ে পোস্ট দেওয়া হলে, বা স্পর্শকাতর কোনো বিষয়ে পোস্ট দেওয়া হলে? দেখুন, ব্লগের বয়স এখন কিন্তু 6 বছর। 6 বছর। এই সময়ের মধ্যে আপনাকে এর মধ্যে অনেক কিছু বিভিন্ন রকম সময় গিয়েছে বাংলাদেশে, এবং বারবার বিভিন্ন রকম সরকার এসেছেন, বিভিন্ন দলীয় সরকার এসেছেন, কিন্তু প্রকৃতপক্ষে খুব গৌরবের সাথে বলবো, এই গণতান্ত্রিক দেশটাতে আমরা গণতন্ত্রের সঠিক চর্চা করতে পারছি, গৌরবের সাথেই বলতে পারি যে আমাদের উপরে আসলে কোনো রকম প্রেশার কখনো কোথাও থেকে আসেনি, কখনোই আসেনি। কিন্তু খুব সম্প্রতি দু একটা ছন্দপতন হচ্ছে কোথাও, আমরা এক ধরনের আমাদের অনুভূতি কাজ করছে, বা আমরা এক ধরনের বলা যাবে এক ধরনের আমাদের অনুভব হচ্ছে যে কোনো রকম হয়তো বা এক ধরনের নজর রয়েছে। হ্যাঁ, নজর রয়েছে, এবং আপনাকে সেটাও আমি খুব পজিটিভলি নিতে চাই। কেন পজিটিভলি নিয়ে এই জন্যই বলি আপনাকে, যে যদি সরকার বা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বা বেসরকারি বা সাধারণ মানুষ কেউ যদি এই মিডিয়াটাতে চোখ রাখে, তার মানে এই মিডিয়াটার গুরুত্ব আছে। তার মানে এই মিডিয়াটার মধ্যে এমন কিছু ঘটছে যে আপনি খুব দরকার মনে করছেন আপনার চোখ রাখা। তার মানে আপনি খুঁজে পেতে চাচ্ছেন এর ভেতরে কি আছে, বা এর ভেতর থেকে আপনার জন্য কি আছে। আর যদি তাই হয়, তাহলে আপনি রাখুন, নজর রাখুন, আমি খুব আনন্দের সাথে ওটা নেব। আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলা ব্লগের সাথে বাংলাদেশে যে মেইনস্ট্রিম মিডিয়া,
এই দুটো সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, দুটো কিন্তু ভিন্ন জিনিস, দুটোই কিন্তু মাধ্যম, দুটোই গণমাধ্যম, কিন্তু বেশ বড় একটা পার্থক্য রয়েছে। আমি আগেই একজন দর্শকের প্রশ্নের উত্তরে বলছিলাম যে আমাদের যে প্রচলিত মাধ্যম, যেটা খবরের কাগজ, শুধু ওইটুকুই বলি, অন্যান্য আরো আছে, আমরা টেলিভিশন দেখি, ওটাও একপক্ষীয়। কিন্তু ওই যে আমার তো বলার কিছু নাই, খবরের কাগজ বা খবর যখন শুনি বা খবর যখন দেখি বা খবর যখন পড়ি আমি কাগজে, এটা একপক্ষীয় আমি একটা ডেলিভারি পাচ্ছি, কিন্তু আমার আর কিছু করার নেই। সম্পর্কটা ধরেন ব্লগার এবং সাংবাদিকের সম্পর্কটা কেমন হয়? রাইট, কিন্তু ব্লগার ওটা হচ্ছে এক ধরনের মাধ্যম, এবং ওখানে সাংবাদিক, এবং ব্লগারে আপনি বলছেন ব্লগারে অসংখ্য সাংবাদিক আছে, সাংবাদিক তৈরি হচ্ছে, এবং আনন্দের ব্যাপার যে নাগরিক সাংবাদিকতা হচ্ছে, নাগরিক সাংবাদিকতা খুব জরুরি, যেটা আমাদের তৈরি শুরুর দিকেই আমরা ভেবেছিলাম এবং যা আশা করেছিলাম তা হচ্ছে। কিন্তু আপনি যেটা জানতে চাইছেন এই দুটোর সম্পর্ক কি হবে, আমি বলতে চাই এই দুটো একেবারে মানে ভীষণভাবে জড়িয়ে আছে। কেন বলতে চাচ্ছি, কেন এরকমটা ভাবছি, যে মানে যেহেতু ওটা একটা সংবাদ মাধ্যম, এটাও তাই, সংবাদ এবং অন্যান্য সব কিছু, এবং এই দুটির সম্পর্ক যদি খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে এবং দুটোকে একসাথে আরো বিশেষ কিছু করা সম্ভব। আচ্ছা, সেই আশাবাদের কথা আমরা আরো আলোচনা করব, তার আগে দর্শক একটা ফোন নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি কুষ্টিয়া থেকে আসাদুল ইসলাম লিমন বলছি। ব্লগার নেম আছে তারসেরা লিমন বলে, আচ্ছা, সাময়িক ব্লগে। আচ্ছা, তো আপুর কাছে আমার প্রশ্ন হচ্ছে, ব্লগে মাঝে মাঝে দেখি কিছু ধর্মীয় কমেন্ট এবং কিছু লেখার উপর, ব্লগের উপরে কিছু বিরূপ মন্তব্য হয়। তো এইগুলা কি খুব ভালো করে মডারেশন করা যায়? আর যেহেতু আমরা সবাই পড়ি, সবাই শিক্ষিত, ভাষাগুলো আমার কাছে খুবই খারাপ লাগে, দৃষ্টিকটু লাগে। সব ভাষা নয়, কিন্তু কিছু কিছু ভাষা, তাই না? হ্যাঁ, কিছু কিছু ভাষা খুবই দৃষ্টিকটু লাগে, যেটা মানে নিজে একজন শিক্ষিত মানুষ হিসেবে আমার মানতে খুব কষ্ট লাগে যে আমরা শিক্ষিত সমাজে বসবাস করি। হোক না সেটা ধর্মীয় মন্তব্য, তারা নাস্তিক কিংবা আস্তিক, এটা বড় কথা নাই। প্লাস দেশপ্রেমিক কিংবা দেশপ্রেমিক না, এটা বড় কথা নাই। যেহেতু আমরা বাঙালি, আমরা নিশ্চয়ই দেশপ্রেমিক। কিছু কিছু প্রশ্নে আমার খুবই খারাপ লাগে। তো আমি আপনার কাছে বলবো, প্রশ্ন করতে যাচ্ছে এটা, যে এইটা কি কোন রকম ভাবে মডারেট করা যায় কিনা। আর আরেকটা হচ্ছে, মাঝে মাঝে সাময়িক ব্লগে লগ ইন করতে সমস্যা হয়, এক্ষেত্রে কোনো প্রবলেম মানে আপনার প্রশ্নটি আমরা দর্শক বুঝতে পেরেছি। মডারেশন, দুটো প্রশ্ন ছিল। প্রথমটা ছিল যে মডারেশন নিয়ে, যে আপনি চাচ্ছেন আরো কঠোর মডারেশন, এটা নিয়ে আমি পরে বলছি। আপনার একটা অনুভূতি আমাকে ভীষণভাবে খুশি করেছে, ভীষণ ভালো লাগছে, যেটা একমাত্র আমি না, সমস্ত ব্লগারের ভেতরেই ওটা বাস করে। কখনো কখনো কোনো কারণে অকারণে কেউ হয়তো বা খানিকটা সরে যান তার আদর্শ থেকে বা তার আচরণ থেকে। আমি বলতে চাইছি, আপনি যেটা বলছিলেন যে ধর্মীয় বা রাজনৈতিক বা যে কোনো বা সামাজিক যে কোনো পর্যায়ে কোনো পোস্ট আসলে সেখানে ভাষার ব্যবহারের ক্ষেত্রে অসচেতনতা বা অশোভন ভাষা ব্যবহার ব্যাপার। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে যেহেতু এটা এমন একটা মাধ্যম যেখানে একদম মানে আপনার কথা বলার স্বাধীনতা আছে, ওই কথাটা আপনাকেই আমি ফিরিয়ে দিচ্ছি, আর সবার জন্য, সব ব্লগারের জন্যই বলছি, যে এটা খুব মর্মান্তিক। একজন শিক্ষিত, আমার অক্ষর জ্ঞান আছে বলেই তো আমি এখানে দুটো কথা লিখি। তো আমার অক্ষর জ্ঞান আছে, এদেশের জন্য এটুকুকেই আমরা শিক্ষিত পর্যায়ে ধরবো, এবং তখন যদি তাই ধরি, তবে আমি কেন অশোভন কিছু বলবো? এটা খুব মর্মান্তিক, আপনার জন্য মর্মান্তিক, আমার জন্য মর্মান্তিক, এবং সেই জন্যই বলছি, ওটার জন্যই আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আমরা সেই রুলস অ্যান্ড রেগুলেশন ব্যবহার করি, আমরা মডারেট করার চেষ্টা করি আপ্রাণ। এবং একটা জিনিস বলি, একটু আগে রবিকে একটা প্রশ্নের উত্তরে আমি বলেছি যে আমাদের প্রতি মিনিটে 4 থেকে 5টা প্রশ্ন পোস্ট আসছে, এবং এটা কিন্তু অনেক। এজন্যে সাবমারিন ব্লগে আমাদের খুব ছোট্ট একটা মডারেশন টিম আছে, খুব ছোট, আমি এটা উল্লেখ করতে চাই না সংখ্যাটা, এবং তাদের জন্য এত বড় একটা কমিউনিটিতে একেবারে পোস্ট এবং কমেন্ট মডারেট করা বেশ কঠিন। তারপরেও আমরা নজর রেখে যাই, এবং আমাদের একটা বাটন আছে, আপনি খেয়াল করবেন, যে আপত্তিকর। আপনাদেরকে অনুরোধ করছি, সমস্ত ব্লগারদেরকে, যে আপনারা কোনো কিছুতে আপত্তি থাকলে, কোনো কিছুতে দ্বিমত
দ্বিমত থাকলে আপনি ডিবেট করুন, আপনি আর ওখানে আপত্তিকর হলে বা যে সত্যি এটা যদি কোনো না কোনো ভাবে আপত্তিকর, আমাদেরকে জাস্ট ওই বাটনটা ক্লিক করলে আমরা এটা পাবো এবং আমরা সেটার ব্যবস্থা করব। আমাদের জন্য খুব সহজ হবে, এভাবে আমাদেরকে সহযোগিতা করা উচিত আপনাদের। জান, আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম হচ্ছে ব্লগ এবং মেইনস্ট্রিম মিডিয়ার সম্পর্ক নিয়ে, এবং একটা সম্পর্ক অন্য হাওয়া নামে একজন ব্লগার, আমরা কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে সেটি দেখতে পাবো, অন্য হাওয়া নামে একজন ব্লগার, তিনি একটা পোস্ট দিয়েছেন আমাদের এই শো নিয়ে। এটিএন নিউজের ইয়াং নাইটে আড্ডা দিচ্ছেন গুলশান জানাপ্পা, মানে আপনাকে সংক্ষেপে জানাপ্পা বলে, এবং মজার ব্যাপার হচ্ছে তিনি আপনার ছবিটা দিয়েছেন, আমাদের লাইভ স্ট্রিম থেকে ছবিটা নিয়ে দিয়েছেন। যাক, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম মডারেশন নিয়ে, দর্শকদের আমরা ফোন থেকেও বুঝতে পারছি দর্শকদের অনেক প্রশ্ন রয়েছে, অনেক মানে আপত্তির জায়গা রয়েছে, এবং আপনি বলছেন যে মডারেশন টিমটা আপনাদের খুব ছোট, এটা কি বড় করার কোনো পরিকল্পনা আছে? এখানে দুটো ব্যাপার আছে। দেখুন, মডারেশন নিয়ে আপনি যেটা বলছেন অনেকের প্রশ্ন রয়েছে, আপত্তি রয়েছে। এখানে দুটো ব্যাপার রয়েছে। কেউ একজন আসলেন, উনি বললেন যে মডারেশন, আমি আরো কঠোর মডারেশন চাই। একটা বড় দলও আছেন যে এই একটা বাক স্বাধীনতার জায়গায় আমি কোনো মডারেশন চাই না, কোনো মডারেশন হবে না। বাক স্বাধীনতায় মডারেশন কেন? আবার কেউ বলছেন যে এখানে যে মডারেশন, ওনার কিছু ব্যাপারে ওনার দুঃখ হয় যে মানুষ কেন এভাবে ভাষা ব্যবহার করেন, তার মানে উনি মডারেশনের প্রয়োজনীয়তা বোধ করেন। তা আপনি সবগুলোকে একসাথে করে আপনাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে। জান, আপনি আমাদেরকে সুযোগ দিয়েছিলেন বাংলা ভাষার ব্লগিং করান, এবং ইয়াং নাইট থেকে আপনাকে একটা সুযোগ দেবো 1 মিনিটের জন্য। আপনি আপনার ব্লগিং নিয়ে, আপনি মানে আমাদের শেষ মিনিটে আমরা চলে এসেছি অনুষ্ঠানের, আপনি কিছু বলুন, আপনার যা খুশি, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। আপনি প্রশ্ন করবেন না। দেখুন, আমি আপনাকে বলতে চাই যে যখন যে সময়টায় আমরা শুরু করেছি সেই সময়টায় ইন্টারনেট ব্যবহারকারী ছিল বাংলাদেশে মানে আপনার হয়তো বা খুব খুব সামান্য, একদম খুবই সামান্য। হ্যাঁ, আর আজকে ইন্টারনেট ব্যবহারকারী আপনার কোটি। হ্যাঁ, এটা একটা বড় একটা ব্যাপার। কিন্তু আমরা যা দেখেছিলাম, যা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে দেখতে পেয়েছিলাম যে একদিন মানে ইন্টারনেট ব্যবহার ছড়িয়ে যাবে অনেক বেশি, এবং তখন বাংলা ব্লগটাও ছড়িয়ে যাবে, বাংলা ব্লগের প্রসার হবে, লোকে বাংলা লিখতে পারবে, মানুষের হাতে কম্পিউটার যাবে, এবং আমরা যা ভেবেছি তা আমরা সেই দিকটাতেই যাচ্ছি, মনে হচ্ছে আমরা যাচ্ছি। পেজ ভিজিট কত বা ইউনিক ভিজিটর কত? আমি আপনাকে বলি, ইউনিক ভিজিট হচ্ছে আমাদের প্রতি মাসে 10 লক্ষ, এবং আমাদের পেজ ভিউজ প্রত্যেক মাসে 1 কোটি। অনেক অনেক, এটা একটা গৌরবের ব্যাপার। সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ওয়েবসাইটই নেই, মানে খুব অল্প কিছু ওয়েবসাইট আছে যাদের পেজ ভিজিট 1 কোটি। সেটাই তো আমি শেষ করতে হবে একদম অনুষ্ঠান, আপনি একদম এক বাক্যে শেষ করুন। আমি শুধু বলতে চাই যে ইন্টারনেট ছড়িয়ে যাবে, গভর্নমেন্ট এখন অনেক পদক্ষেপ নিচ্ছেন, আনন্দের কথা, এটা খুবই গৌরবের কথা। ইন্টারনেট অনেক বেশি প্রসারিত হচ্ছে ব্যবহার, এবং সবার কাছে ইন্টারনেট পৌঁছে গেলে পরে বাংলা ভাষার চর্চা বাড়বে, বাংলা ভাষায় আমরা লেখালেখি করতে পারবো। বিশ্বে এখন পৃথিবীর প্রায় সবকটা দেশ থেকে বাংলায় ব্লগিং হচ্ছে, সেটার জন্য গৌরব বোধ করছি। এবং সামারিন আমরা বাংলা ব্লগ এনেছি বলে এখন অনেকে অনুপ্রাণিত হয়ে আজকে প্রায় 30টার ঊর্ধ্বে বাংলা কমিউনিটি ব্লগ, এটাও আনন্দের কথা। আস্তে আস্তে আরো অনেক বাংলা ব্লগ আসবে। আমরা সচেতন হব আমাদের ব্লগীয় আচরণে, আমরা সচেতন হব আমাদের বাংলা ভাষা ব্যবহারে। এই আনন্দ এবং সচেতনতার কথা দিয়ে প্রিয় দর্শক, বাংলা ভাষার চারিদিকে ছড়িয়ে পড়ুক এবং আমরা ব্লগার আরো সচেতন হই, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায়। শুভরাত্রি এবং শুভ ব্লগিং।